আরিসের ঠোঁটের কোমল কামড়ে আড়ালে লুকানো হিংস্র গভীরতার স্পন্দিত হচ্ছে কণ্ঠে শব্দ করে বলে, শেষবারের মতো কালিমা পড়ে নাও। নাজরি ভ্রু উঁচু করে অবিশ্বাসের রেখা মুখে স্পষ্ট ফুটে উঠে প্রশ্ন করে। কালিমা কেন পড়তে যাবো আমি? আরিস শান্ত তবে শাসক ভুলো গলায় অবধারিত সত্যি নিয়ে বলে, মুসলিম রাইট? হ্যাঁ। মুসলমানদের মৃত্যুর আগে কালিমা পড়া আবশ্যক। তোমার ইচ্ছে হলে পড়তে পারো। আরিসের শান্ত দৃষ্টি ভয়ানক কণ্ঠের প্রতিটি শব্দ নাজরির হৃদয়ে অগ্নিসংযোগ ঘটাচ্ছে। শ্বাস রোধকারী অবাক বিস্ময় নিয়ে তাকাচ্ছে বারবার, চোখের ধূলিস্রোত মতো স্থির করে রেখেছে তার চাহনির তীক্ষ্ণতায় শীতল আগুনের মতো অগ্নিস্ফুরণ। কি সাংঘাতিক মানুষ এরা! বুকে সাহস সঞ্চয় করে নাজলি বাঁকা হাসি দিয়ে শব্দ করে উঠে বলে, মেরে ফেলার জন্য তাহলে এখানে এনেছেন? নিজে বিয়ে করা বউকে মারতে হাত কাঁপবে না? আরিসের গলা কেবলমাত্র শব্দ নয়, যেন তা আঘাতপ্রবণ আগুনের মতো ভেসে আসে। বউ? ইয়েস, আমি আপনার ওয়াইফ। হোক সেটা কন্ট্রাক্ট ম্যারেজ, বাট 1 বছরের জন্য আইনগত স্ত্রী আমি। আরিস গম্ভীরতাতে দাঁত চেপে ঘষণ করে উঠে প্রতিটি শব্দে রাগের আঁচ জলজল করে বলে। মিস নাজলি। আর বলতে পারেনি, কথাটাকে ছিনিয়ে নিয়ে নাজলি দৃঢ়তা নিয়ে কঞ্চে সংযম রেখে বলে, মিস নয়, মিসেস হবে। বিবাহিত নারীদেরকেও মিস বলে না। আরিস শিকারীর মতো চোখ সরিয়ে তাকিয়ে থাকে। নাজলির দৃষ্টি যেন ধরার জন্য প্রস্তুত। ডিভান থেকে হঠাৎই উঠে দাঁড়ায় আচমকা, নাজলির দিকে ঝুঁকে পড়ে। এত কাছাকাছি আরিসকে দেখে নাজলির গলা শুকিয়ে আসে। আরিস ছোঁচ কামড়ে নাজলির উন্মুক্ত গলার আঙুলটি ধীরে ধীরে স্লাইড করতে করতে বলে, আরিসের বউ হলে বিছানার পারফরমেন্স ঠিক করতে হবে বেবি, নচেত দ্বিতীয়বার নিজেকে আমার বউ সম্বোধন করলে মাটিতে নিচে পুঁতে দিয়ে আসবো। নাজলির চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টানছে। প্রথমবার কোনো পুরুষের স্পর্শে যেন বিদ্যুতের মতো শক দিয়ে যাচ্ছে শরীরে। ভয় মুখ খিচে রেখেছে নিচে। আরিসের স্পর্শ আরো গভীর হতে থাকে। হাতের অবাধ্য বিচরণ ধীরে ধীরে নিচে নামতে থাকে। আরিস তার ভয়ানক দৃষ্টিতে নাজলির মুখে ঘিরে রাখে। নাজলির ঘন ঘন শ্বাস ফেলে। হঠাৎ আরিসের হাত শক্ত করে চেপে ধরে কণ্ঠে শান্তি ও প্রভুতার ছাপ দিয়ে বলে, স্টপ! আর বলবো না, থেমে যান এখানে। আরিস বাঁকা হাসি দিয়ে পুনরায় ডিভানে বসে পড়ে। নাজলির ঠোঁট এখনো কাঁপছে আতঙ্কে। বড় বড় শ্বাস টেনে কণ্ঠে অবাধ্য ক্রোধ এবং আতঙ্কের মিশ্রণ দিয়ে বলে, অভদ্র পুরুষ আপনি। আমাকে স্পর্শ করার রাইট আপনাকে দেননি। পরের বার আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আরিস গম্ভীরতা টেনে ছাদের নিচে একক বীরত্বের অধিকার বলে প্রতিধ্বনি ফেলে। নিজের মর্জি অনুযায়ী চলি, পুরুষ মানুষ আমি। একই ছাদের নিচে একটি মেয়ে দেখে কন্ট্রোল করা মুশকিল হয়ে যেতে পারে। কিছু একটা হয়ে যাবে, এটা শিওর। নাজলি গভীর দৃষ্টি ফেলে হেসে বলে, ভয় দেখাচ্ছেন? ভেবেছেন ভয় পেয়ে আপনার কাছে কান্নাকাটি করব আর আপনি বসে বসে মজা নিবেন? একবার ছুঁয়ে তো দেখুন, পরবর্তী অবস্থার জন্য চিন্তা করবেন। কথাই আছে, পুরুষ তুমি সবার সাথে লাগতে চাও, কিন্তু নারীর সতীত্বে হাত দিতে চেও না। এতে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। আমাকে অবলা নারী ভেবে থাকলে বোকামি করবেন। আমার হাতে যে অস্ত্র আছে, সেখানে আপনার ক্ষমতা কিছুই নয়। আপনার যদি ক্ষমতা থাকে আমাকে কলঙ্কিত করার, তবে আপনার সেই ক্ষমতাকে কেটে আজীবন পঙ্গু করে দিতে আমার 2 মিনিট টাইম লাগবে না। আরিস শান্ত চোখে তাকায় নাজরির তেজি মুখটার দিকে। বাঁকা হেসে বলে, তাহলে চলো একটু হয়ে যাক। ভ্রু নাচিয়ে নাজলি বলে, কি? যুদ্ধের লড়াই। নাজলি রেগে বলে, আপনার সাথে লড়াই করতে আসিনি আমি। অশ্লীলতামি না করে আমাকে এখনই এনির কাছে নিয়ে যাবেন। আমার আপনার বিয়ের লক্ষ্য ভুলে যাবেন না। আরিস ব্লেজার ঠিক করে গ্রীবাদেশ নাড়িয়ে বলে, তোমার মনে প্রশ্ন জাগে না, এত সহজে কিভাবে বিয়ে করতে রাজি হয়ে গেলাম আমি? আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনাল লিডার আরিস সামান্য একটা মেয়ের সাধারণ ইমোশনাল ব্ল্যাকমেইলে গলে গেল, কিন্তু আদৌ কি সম্ভব? নাজলি ঠোঁট ভিজিয়ে বলে, এনিকে সাহায্য করার জন্য আমাকে সাহায্য করেছেন। এর থেকে বড় সত্য আর কি হতে পারে?
আপনি নিজেও চান এনি যাতে সুন্দর স্বাভাবিক জীবন পার করতে পারে, তাই আমার কথাটাকে আপনি মেনে নিয়েছেন। আরিশ অধরে হাসি ফুটিয়ে আশেপাশে তাকায়। নাজলি চোখ ছোট ছোট করে পুনরায় বলে, নাকি আমাকে বিয়ে করাটাও আপনাদের কোনো রহস্য? আরিশ শব্দ করে হেসে ওঠে। কি ভয়ানক সে হাসির শব্দ! রাতের অন্ধকারে কেমন ভুতুড়ে শোনাচ্ছে। টেবিলের উপরে রাখা এক চাপা অপর পায়ের উপর রেখে বলে, প্রয়োজন, কারণ স্বার্থ ছাড়া আমরা এক চুলো নড়ি না। নিজের জন্মদাত্রী মায়ের আকুতি মিনতিও কোনোদিন গলাতে পারেনি, আর ভাবলে কিভাবে তোমার সামান্য কথায় গলে যাব। আমি চেয়েছি বলে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, নাহলে যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো সেখানে তোমার জায়গায় অন্য কেউ হলে সাথে সাথে গলা চেপে ধরতাম, তোমাকেও ধরতাম, তার কোনো সন্দেহ ছিল না। তাহলে ধরলে না কেন? আরিশ হেসে বলে, নিজেদের স্বার্থ কারণ আছে, মেরে ফেলে দিলে কিভাবে হবে বেবি। নাজলি শান্ত কণ্ঠে বলে, তার মানে আমাকে এখানে নিয়ে আসা আপনাদের প্ল্যান ছিল, কিন্তু কেন? বন্দি করার ইচ্ছে হলো। আজ থেকে তুমি এই বদ্ধ রুমে বন্দী হয়ে থাকবে। বাইরের আলো বাতাস তোমার জন্য নিষিদ্ধ হয়ে পড়েছে। কথার অবাধ্য হলে মেরে সমুদ্রে ফাঁসি দিয়ে আসবো, কেউ খুঁজেও পাবে না। মানে কি কি বলতে চাইছেন? রিপিট করতে ইচ্ছুক নই। আজ থেকে তুমি এই বাগান বাড়িতে বন্দী থাকবে আমার নজরে। নাজলি চোয়াল শক্ত করে বলে। আরিশ আমার সাথে এমন প্রতারণা কেন করলেন? চুচ কামড়ে হেসে বলে, প্রতারণা করেই কার্য হাসিল করতে হয়। আমাকে বন্দি করার সাথে কিসের কাজ? সময় আসলেই দেখতে পাবে। নাজলির আগে অচেতন ভাবে কেঁপে উঠেছে। নিজে অবাক, কল্পনাও করেনি যে নিজের ফাঁদে এখন তৈরি একদিন এমনভাবে ফেঁসে যাবে। বুকে অস্থিরতা করে উঠছে, রক্তে তীব্র স্পন্দন এবং মনস্তাত্ত্বিক উত্তেজনার মিশ্রণে সে অস্থির। আরিশ বাঁকা হেসে হাসি মুখ ডিভান থেকে উঠে দাঁড়ায়, পেছনে ফিরে সামনে এগোতে যেতে নাজলি হঠাৎ আক্রমণের সম্মুখীন হয়। টেবিলের উপর রাখা ফল কাটা ছুরিটা চট করে ধরা দিয়ে নাজলিও এক মুহূর্তের জন্য আরিশের পিঠের মধ্যভাগে প্রবেশ করিয়ে দেয়। হঠাৎই ছুরির আঘাতের জন্য আরিশ নিজেও প্রস্তুত ছিল না। পুরোটা শারীরিক আঘাত না হলেও রক্ত তার সাদা শার্ট লালাব হয়ে যায়। ব্যথায় নাক মুখ কুঁচকে যায়, পা দুইটি থেমে যায়। চোয়াল শক্ত করে রাগ প্রকাশ করে পেছনে ফিরে তাকায়। আরিশের কোনোরকম সতর্কতা ছাড়াই নাজির গালে থাপ্পড় বসায়। থাপ্পড়ের সঙ্গে যেন দুনিয়ার মুহূর্তেই ঘুরে যায়। প্রতিটি স্পন্দন, প্রতিটি দম বন্ধ করে নিঃশ্বাস ঘরের বাতাসে ভেসে উঠছে। নাজলি সঞ্চালন হারিয়ে পুনরায় ডিভানের উপর ছিটকে পড়ে। আরিশ ধীরে ধীরে কিন্তু হিংস্রতার সঙ্গে নাজলির শক্ত করে ধরে। সম্মুখে মুখ নিয়ে আসে নাজলির গালের কাছে, চোখ চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, সব জায়গায় সাহস দেখিয়ে নিজের বিপদ রেখে আনতে যেও না। আঘাত করার আগে ভেবে নেবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা কে। এখানে এসেছো তোমার সম্মতিতে, কিন্তু যাবে আমাদের ইচ্ছেতে। এমনি এমনি বিয়ের পেপারে সাইন করে ফেলিনি। শালি বেশি তিরিং বিরিং করলে অবস্থা খারাপ করব। হঠাৎই ফোনের আওয়াজে আরিশ নাজলিকে ছিটকে সরিয়ে দেয়। নাজলি গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিশ ফোনের দিকে এক পলক তাকিয়ে নাজলির উদ্দেশ্যেই বলে, একদম আওয়াজ করবে না, আমার বোন ফোন দিয়েছে, তোমার আওয়াজ যাতে শুনতে না পায়। নাজলি কোনো প্রতি উত্তর করলো না, একইভাবে ছায় বসে আছে পাথরের মতন। আরিশ নিজেকে স্বাভাবিক করে রাগ কন্ট্রোল করে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতে এক চঞ্চল কঞ্চ ভেসে আসে। কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করতে দেরি কেন হয়েছে তোমার? আরিশ মুখের কঠোরতা শরীর স্বাভাবিকভাবে বলে, ব্যস্ত ছিলাম। এত রাতে ফোন কেন দিয়েছিস? ঘুমাসনি এখনো? মেহের কিছুক্ষণ চুপ থেকে অভিমানী কঞ্চে বলে, ভাইয়া তুমি বিয়ে করেছো, অথচ আমাকে একবার জানাওনি। আরিশের মাথা যেন আকাশ ভেঙে পড়লো। জানলো কিভাবে এই মেয়ে? আরিশ কপাল কুঁচকে বলে, কে বলেছে তোকে এইসব? নিচে দাদামশাই আর অধিরাজ ভাইয়া কথা বলছিল, আমি দূর থেকে শুনেছি। তেমন কিছু নয়। কিন্তু বিয়ে তো করেছো। আরিশ চোখ গরম করে বলে, বললাম না এমন কিছু নয়। মেহের প্রায় কেঁদেই দিবে ভাব। ধমকাচ্ছ কেন ভাইয়া? দাদামশাই কখনো মিথ্যে বলে না। না জানিয়ে বিয়ে করার জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কাল সকালে তোমার এখানে আসছি আমি। আরিশ অধৈর্য হয়ে বলে, একদম নয়, বাইরে বের হওয়া যাবে না কিছুতেই। কিন্তু ভাইয়া আমি আসতে চাই। আরিশ ফুস করে শ্বাস টেনে বলে, বাইরে সব শত্রুদের চলাচল, তোকে দেখলে অ্যাটাক করবে। মেয়ের জেদ ধরে বলে,
কি হয়েছে তাতে? তুমি সামলে নেবে সবাইকে। এমন কেন করছো ভাইয়া? আমি তো এমনিতেও কখনো বাহিরে বের হই না। কাল যেতে চাই প্লিজ। আরিশ মেহেরের জেদের কাছে পরাজিত হয়ে বলে। আমি নিয়ে আসবো, একা বের হবি না। মেহের মুচকি হেসে বলে। অপেক্ষা করব তোমার জন্য ভাইয়া। আরিশ ফোন কেটে দেয়। নাজলি তাচ্ছিল্য হেসে বলে। নিজের বোনের জন্য এত দরদ, অথচ অন্যের বোনেরও পণ্য। আরিশ গম্ভীর হয়ে হেসে বলে। তোমরা পণ্য হিসেবে আছো বলেই আমরা বিক্রি করতে পারি। নিজেদেরকে নিজেরা রক্ষা করতে শিখো। আমার বোনকে আমি রক্ষা করেছি। নাজলি রেগে তাতে দাঁত চেপে বলে। যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন মেয়েরা শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। আমাকে যে ফাঁদে আপনি ফেলেছেন তার জন্য পস্তাতে হবে। এর মূল্য আপনি খুব বাজেভাবে দিবেন। আপনি মিথ্যে আশা দেখিয়ে এখানে নিয়ে এসেছেন, বন্দিত্বের জীবন দান করেছেন, কিন্তু আমাকে বন্দি করে রাখার ক্ষমতা আপনার নেই। আরিশ বিরক্তিতে চোয়াল শক্ত করে ফেলে। এত তেজ কেন তোমার? বন্দি হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো, অথচ ভিতরে কোনো ভয় নেই। আরিশ এক প্রকার রাগ নিয়ে উপরে চলে যায়। সব রাগ গিয়ে পড়ে নিকের উপর। বাল মার্কা আজাইরা ঝামেলায় তাকে ফাঁসিয়ে দিয়েছে। মেয়েদের কখনো কাছে ঘেঁচতে দেয়নি, এখন একটা জ্যান্ত মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতে হবে ভাবতে যেন রাগটা আরো বেড়ে যায়। বাড়ির ঘন বাতাস যেন ধোয়ার চাদরে ঢাকা, তাতে মিলেমিশে আছে নোংরা ঘামের গন্ধ, পোড়া সিগারেটের দগদগে ধোঁয়া আর পুরনো কাঠের শুষে থাকা নোনা রক্তের শীতল আভাস। দেয়ালের কালচে রং, ঝাপসা ঝাড়বাতিতে গাপা আলো আর মেঝের উপর ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকু সব মিলে জায়গাটাকে করেছে ভৌতিক ও সমাধি ক্ষেত্রের মতন, যেখানে প্রতিটি আসনে বসে আছে রক্তচোষা নেকড়ে। 18 জন মাফিয়া, প্রতিটি মুখ পাথরের মতো কঠিন তীক্ষ্ণ দৃষ্টিতে তারা একে অপরকে ভেদ করছে। কারো ঠোঁটের বিষাক্ত বিদ্রুপ হাসি, তো কারো চোয়াল গর্জনে আটকে রাখা কুঞ্চা, কারো হাতে ভারী আংটির ঝলক, কারো কবজিতে রয়েছে রক্তে রঞ্জিত উল্কির দাগ। সব জানাচ্ছে এদের প্রতিটি জীবন কেবল মৃত্যুর ব্যবসা। টেবিলের ওপর ঠিকঠাক শব্দ তুলে কাঁপছে উইস্কির গ্লাস, তাতে প্রতিফলিত হচ্ছে ক্রোধের দাঁতের ক্রোধ, বিকৃত মুখায়ব। তবে এই অশুভ ভিড়ের মাঝখানে এক আলাদা অস্তিত্ব বসে আছে, এক অচঞ্চল জটিলতা। নিক জেফরান, তার বসার ভঙ্গি যেন সাম্রাজ্যের সিংহাসনকে বসা শাসকের। আগুচালো মাফিয়া টেবিলকে সে নিচে রাজসভা করে তুলেছে। তার চোখ দুটি শীতল ইস্পাতের মতো নিস্তেজ নয়, তার তীক্ষ্ণ দৃষ্টি কুটিল ও অপ্রতিরোধ। যে চোখে তাকায় সেই যেন নিজের ভেতরের দুর্বলতা ও নগ্ন হতে যেতে দেখে। নিকের ঠোঁটের কোণে মৃদু এক ব্যঙ্গ হাসি, তবে সেই হাসি শীতল ছুরির মতো ধারালো। এই হাসি যে কোনো মুহূর্তে সেই শব্দহীনভাবে কারো গলা কেটে দিতে পারে। আঙুলে অলস ভঙ্গিতে ঘোরাতে থাকা সোনালি রিভলভার আসলে এক নীরব বার্তা। তার কাছে মৃত্যু কেবল খেলার উপকরণ, শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গ। উদ্বিগ্ন নয় এমন শীতলতা, নির্লিপ্ততা কেবল তারই থাকে, যার হাতের মৃত্যুর রাশ। 18 জন মাফিয়ার চোখে জমে থাকা রক্ত গরম ক্ষোভ যেন গর্জন করে তুলছে, কিন্তু নিকের তীর্যক দৃষ্টি তাদের গলাতেই শ্বাসরুদ্ধকর করে দিচ্ছে। কেউ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে দাঁত কড়মড় করছে, তো কেউ আঙুলে ছুরি চেপে রাখে, কেউ আবার উইস্কির গ্লাস চূর্ণ করে উপক্রম। তবুও নীরবতা ভাঙতে পারে না, কারণ নিক জেফরান কেবল মেয়েটিকে ছিনিয়ে নেয়নি, সে ছিনিয়েছে তাদের সম্মান, তাদের অহংকার, তাদের অস্তিত্বের মূল ভিত্তি। 100 কোটি টাকার বিনিময়ে কেনা সেই মেয়েটি এখন হয়ে উঠেছে ক্ষমতার প্রতীক, অপমানের দাগ আর বিদ্রোহের নীরব পেজ। বাড়ির দেয়ালে প্রতিধ্বনি হয় কাচের ভাঙা শব্দ, বাতাসে ঘনীভূত হয় রক্তের গন্ধের পূর্বাভাস। মুহূর্তের মধ্যে এই সভা পরিণত হতে পারে হত্যাচকে, অথচ কেন্দ্রে বসে থাকা মানুষটার তার চোখের অগ্নি শীতল শিখায় যেন জানিয়ে দিচ্ছে রক্ত ঝরবে, তবে আমার ইচ্ছেতে নিকের উপস্থিতি এই পুরো ভিড়ের মধ্যে একটি অদৃশ্য শক্তির মতন। চোখে লুকোনো অগ্নিদাহ, ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে বলে, তোমরা কিনতে পারোনি, কিন্তু এখন সে আমার, যা আমার তা ছোঁয়ার সাহস করতে পারবে না কেউ, তাই ভুলেও তার দিকে হাত বাড়ানোর সাহস করবে না কেউ।
মাফিয়ার একে অপরের চোখে মেলায়, রাগ ও ক্ষোভে অদ্ভুত ভাবে তাকায় নিকের দিকে। কেউ টেবিলের উপর থাপড়ে মারার পরিকল্পনা করে, কেউ আবার আঙুলের হাতে হুমকি ছুড়ে দেয়। কিন্তু নিকের উপস্থিতি তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অঙ্গ, সব কিছু দমিয়ে রাখে। হিংস্রতা আর কর্তৃত্ব একাকার হয়ে বর্বরটিকে এক অনিশ্চিত মৃত্যুর মতো থরথরানি সৃষ্টি করে। ইগোর রাগটাকে সামলাতে না পেরে বলে, অনেক দিন তো ছিল আপনার কাছে, এবার আমাদের দিয়ে দিন। নিক দাঁত কটমট করে বলে, ওর বয়স কম, মাত্র 18 বছর, তোমার কাছে টিকবে না। প্রেস টেবিলের উপর শব্দ করে বলে, বয়স দিয়ে যাচাই করলে আপনার ওইখানে টিকেছে কিভাবে? পুরো মাফিয়া সাম্রাজ্যের সব থেকে বড় নরখাদক আপনি। এক মেয়ের মৃত্যু লাশ হয়ে বের হয়েছেন। অতীত ভুলে যায়নি আমরা, কিন্তু এনি লাশ হয়নি। নিঃসন্দেহে সে আপনার অত্যাচার সহ্য করার ক্ষমতা রাখে, সেখানে আমাদেরও রাখবে। বয়স বলা আপনার মুখে হাস্যকর। নিক ঠোঁট বাঁকিয়ে বলে, হেসে দেয়, অতীত কেন ঘাটাঘাটি শুরু করলে ক্রিস? মেয়েটা কেন মরেছে ভুলে যাও না নিশ্চয়ই। আমার সাথে তেরিং বেরিং করলে গলা চেপে ধরবো, এটাই স্বাভাবিক। মিস্টার কায়াত গম্ভীর হয়ে বলে। এ নাকি কবে গলা চেপে ধরবে? নিক সামান্য শব্দ করে হেসে বলে, গলাতে প্রতিনিয়ত টিপে ধরি, কিন্তু জান মেরে ফেলতে পারি না। আমার বউকে আয়নি, আমি যে কথাটা পছন্দ করি না সেটাই বারবার বলে। ইচ্ছে তো করে শ্বাসরোধ করে মেরে ফেলে। প্রচণ্ড ঘাটতেরা, মৃত্যুর সামান্য ভয়টুকুও নেই। সারাক্ষণ কানের কাছে নিজের মৃত্যু কামনা করে, মাঝে মাঝে ইচ্ছে করে মাটিতে পুঁতে ফেলে। কিন্তু যখন গাল ফুলে বিষণ্ণ মুখে বসে থাকে, তখন মনে হয় পুরো জগতের সুখ তার পদতলে এনে রাখি। থেমে আঘাত করে একদম রক্তাক্ত করে ফেলে। চাবুক পিটাও করেছে, তবুও মরণের ভয় ঢোকাতে পারিনি। বাচ্চার জন্য একবার মিনতি জানায়নি, সে কারণে ইচ্ছে করে বাকিদের মতো তারও একই দশা করে। কিন্তু এটাকে ছাড়া আমার ঠিক চলবে না। 1.5 বছর যুদ্ধ করেছে নিজের সাথে, তবুও টিকতে পারিনি। এখন নিজের সাম্রাজ্য বন্দি করে ফেলেছে। সামান্য একটা পাখিও তার দিকে তাকাতে পারবে না। ট্রাস্ট নেই, ওর হাসি মুখটা দেখলেও আমার সহ্য হয় না। ইতালির গ্যাংস্টার জেমস তাচ্ছিল্য হেসে বলে, সাধারণ রক্ষিতার জন্য এত ভাবনা? আমি তো ভেবেছিলাম ফুর্তি করার জন্য কিনেছেন। নিক তাদের দাঁত কটমট করে বলে, সে আমার সম্পদ, রক্ষিতা নাম মাত্র, কিন্তু সে রক্ষিতা নয়। জেমস পুনরায় তাচ্ছিল্য হেসে বলল, যে মেয়ে বিয়ে ছাড়া পুরুষের প্রতিবেলার ভোগের বস্তু হতে পারে তাকে রক্ষিতা বলতে বারণ করছেন নিক জেভরান। কয়েকদিন পর সে হয়তো আমার বেডেও যাবে। আপনি না দিলেও চিনি আনবো, প্রয়োজনে রক্তপাত ঘটাবো। মূলত এইসব রক্ষিতারা জন্মই নিয়েছে আমাদের মনোরঞ্জনে। জেমসের কথা কর্ণে প্রবেশ করতে নিকের চোয়াল শক্ত হয়ে ফেলে। ধূসর মণিগুলো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। তিত্তির করে কাঁপতে থাকা শরীরটা নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে জেমসের মুখের ভেতরে আচানক রিভলভার ঢুকিয়ে দেয়। নিকের এমন পাগলাটে আক্রমণে পুরো বার আতঙ্কিত হয়ে পড়ে। নিকের ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে, জেমসের গাল প্রায় ছিঁড়ে যাওয়ার অবস্থা। রিভলভার গিয়ে ঠেকেছে তার কণ্ঠনালীর মধ্যে। সে বাঁচার জন্য ছটফট করতে থাকে। নিক রাগে গর্জে উঠছে, আমার ব্যক্তিগত নারীকে রক্ষিতা বলে সাহস কিভাবে হয় তোর? ওর শরীরে সামান্য কলঙ্কের দাগ পড়তে দেয়নি আমি। এই মেয়েকে নিয়ে কুচিন্তা করলে কলিজা ছিঁড়ে খাবো, ব্লাডি বেচ। জেমসের অবস্থা নাজেহাল, শ্বাস প্রায় চলেই যাচ্ছে, কিন্তু চোখ দুইটা উল্টে আসছে। ইগোর ভয় পেলেও নিকের হাতের উপর হাত রেখে বলল, আরেকটু হলে মরে যাবে, ছেড়ে দিন এক্ষুনি। ভুলে যাবেন না 4 দিন পর আমাদের মাফিয়া মিটিং, তখন জেমসের উপস্থিতি জরুরি। 400 কোটি টাকার অস্ত্রের হিসাব তার কাছে। নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে ধাক্কা মেরে ফেলে দেয়। জেমস গিয়ে মাটিতে লুচিয়ে পড়ে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ছাড়া পেতেই গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে। ইগোরের ইশারাতে গার্ডদের এসে অর্ধমৃত জেমসকে চেনে হেঁচড়ে নিয়ে যায়। নিক চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। প্রেস নিকের মুখের দিকে তাকিয়ে শান্ত সুরে বলে, সামান্য রক্ষিতা বলায় আপনি একজন মাফিয়ার জীবনে নিয়ে নিয়েছেন।
নিক চোয়াল শক্ত করে বলে, শুক্রিয়া আদায় করো, জানে এখনো মারিনি, তবে এটার মৃত্যু লেখা হয়ে গিয়েছে। মিস্টার কায়াত গ্রীবাদেশ নাড়িয়ে বলে। কয়জনকে মারবে তুমি? নিক তীক্ষ্ণ চোখে ঘাড় কাত করে তাকায়। লিস্টের প্রথমে তুমি আছো কায়াত। থেমে ৬,৩৭১ কিলোমিটার ব্যাসার্ধের এই পৃথিবীতে ৮.247 বিলিয়ন লোক সংখ্যার মধ্যে যতজন এই নারীকে ঘৃণিত ইঙ্গিত দিবে, ঠিক ততজনকে মারব। প্রতিটি মাফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। বিনা অনুমতিতে একটা মেয়ে তার রুমে ঢুকে পিছে সামান্য স্পর্শই করেছিল বলে তার গলা চিপে মেরে ফেলেছিল। আজ সেই নিক জেভরান একটা মেয়ের জন্য ধ্বংসের ইতিহাস রচনা করছে। ইগোর দাঁতে ধর চেপে বলল, উন্মাদ হয়ে গিয়েছেন আপনি। এই মেয়েকে না পেলে আমরা বসে থাকবো না। তাহলে কি আপনি মাফিয়া সাম্রাজ্যের সবাইকে মেরে ফেলবেন? নিক ঠোঁট কামড়ে বলে, আমার কথাটা মেবি বুঝতে পারো না ইগোর। প্রয়োজনে পুরো মাফিয়ার সাম্রাজ্য ধ্বংস করব। আমি জানি তোমরা মাফিয়া মিটিংয়ের জন্য অপেক্ষা করছো, নাহলে কবে অ্যাটাক করতে। মাফিয়া মিটিং শেষ হলে ক্ষমতা থাকলে চোখ তুলে তাকিয়ে দেখো। কায়াত রক্তলাল চোখে বলে। যে কোনো মূল্যে আমি ছিনিয়ে আনবো। নিক দাঁত কটমট করে বলল, সামান্য স্পর্শ করে দেখাতে পারলে আমি নিক জেভরান গ্যাংস্টার বস পদবি থেকে সরে যাব। নিক চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এরপর ধীরে ধীরে দরজার দিকে সামনে আসে। তারপর তার পদক্ষেপে মেঝেতে প্রতিধ্বনি হয়। প্রতিটি শব্দে শব্দ কক্ষের ভেতর ভয়ানক আগুনের মতো ছড়িয়ে যায়। পেছন থেকে কায়াত শব্দ করে বলে, পুরো সাম্রাজ্য তুমি শাসন করলেও তোমাকে শাসন করছে একটা মেয়ে। সতর্ক থেকেও, এই মেয়ে তোমার ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। নিক শুনল না কারোর কথা। প্রতিটি মাফিয়ার চোখে হিংসার আগুন জ্বল করছে। শুধু ক্ষমতা আর শক্তি দিয়ে পুরো কেউ পেরিয়ে উঠছে না নিকের বাজ পাখির মতো ধারালো দৃষ্টি, তার তীক্ষ্ণ বুদ্ধির কারণেই আজ পুরো সাম্রাজ্যের বাদশা সে। রাত প্রায় ৩টার কাছাকাছি। এই বাজে স্বপ্নে হুট করেই এমনি ঘুম ভেঙে যায়। কিছুটা ভয় পেয়ে সামান্য পানি পান করে। পুরো রুমটা অলৌকিক, তবুও তার কাছে সব কিছু কেমন অন্ধকার লাগছে। একটা রুমের সব কিছু যদি কালো হয় তাহলে অন্ধকার তো লাগাটাই স্বাভাবিক। এ নিয়ে পানিটা খেয়ে নিককে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠছে। নিজের পাশে না দেখে প্রচুর অবাক হয়ে যায়। প্রতিটি ঘুম থেকে উঠে নরপশুটার মুখ দেখতেই হয়। আজ দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলে রাতে না খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছিল। এখন পেটে খিদের কারণে জ্বালা করছে। ইনি কোনো কিছু না ভেবেই রুম থেকে বেরিয়ে পড়ে। পুরো বাড়ি দিনের মতন ঝলঝল করছে। কেউ বলবে না এখন রাত। এনি সিঁড়ি দিয়ে নেমে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। কিচেনে থেকে খুঁজে কিছু হালকা খাবার 2 হাত ভর্তি করে নেয়। হাতে জায়গা নেই, তাই পেটের উপর রেখে হাত দিয়ে জাপটে ধরে আছে। কিচেনে এমন একটা খাবার দেখা গেছে সে অনেকবার অবাক হয়েছে। তার জানা মতে নিক কখনো এসব জিনিস ছুঁয়েও দেখে না। তাহলে এগুলো এখন কেন রাখা হয়েছে? এনির মনের খুশিতে কিচেনে থেকে বেরিয়ে আসে। কোনো দিনও তো নজরে না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। হুটহাট করে চোখ বড় বড় করে ফেলে কারোর গলার আওয়াজ শুনে। আজকাল নিক জেভরানের মেনশনেও চুরি হয়। এনির চোখের পাতা ছাপতে সামান্য ঠকলে নির্ঘাত ওই দিনকার মতো অপমানের শিকার হতে হবে। কি দরকার ছিল এনির এখানে আসার? খিদে চালায় তো কেউ আর মরে যায় না। তুই নিশ্চয়ই মরে যেতিস না, তাহলে কেন অযথা কাজ করে অন্যের কথার শিকার হোস? এনি খাড় করে নিকের দিকে তাকায়। খাবারের কারণে এনির মুখটা পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না। নিক কপাল কোচকে তাকিয়ে আছে। নিককে দেখে এনি অবাক হয়ে যায়। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, শরীরে ফর্মাল কালো ড্রেস। নিককে এমন কপাল কুচকে তাকিয়ে থাকতে দেখে ছোট ভিজিয়ে বলে, আমি মোটেও চুরি করছিলাম না, আর আমি চোরও নই। নিক গম্ভীরতা টেনে সবগুলো খাদ্যদ্রব্যের দিকে তাকায়, এরপর ঠোঁট চেপে বলে, প্রমাণ সহ ধরেছে, এরপরও স্বীকার করছে। এখন বিশ্বাস করানোর জন্য আর কি লাগবে? এনি ফরকে যায়। হাতে থাকা সব খাবার মেঝেতে ফেলে দেয়। মুহূর্তেই সব শব্দ করে ওঠে। সব কিছুই এভাবে মেঝেতে ফেলে দেওয়াতে খারাপ লাগলো। কঠিন স্বরে বলে, আপনার মতো কিপটে জীবনেও দেখিনি। সাধারণ খাবারই তো ছিল,
এভাবে চোরের অপবাদ দেওয়ার কি আছে? মূলত অবৈধ ব্যবসায়ীরা এমন ছোট মনেরই থাকে। ইনি রাগতে দেখে নিক ঠোঁট কামড়ে বলে, পুরো সাম্রাজ্য খেয়ে ফেলে কিছু বলবো না বেবি গার্ল, বাট এইগুলো ফেলে দেওয়া তোমার একদম উচিত হয়নি। এখন নিজে সবকিছু পরিপাটি করবে। ইনি চোয়া শক্ত করে বলে। জীবনেও করব না। নিক বাঁকা হেসে বলে। ইজ্জতের ভয় সবারই আছে। ইনি কাপা গলায় বলে। মানে? নিক কৃপাদৃষ্টি নাড়িয়ে মোবাইলটার দিকে তাকিয়ে বলে, তোমার শাওয়ার নেওয়া ভিডিওটা কি অনলাইনে পোস্ট করে দেবো? আমার কথা না আসলে নিজের সর্বস্ব হারাবে। ইনি কেঁপে উঠছে, ছোটে চেপে কান্না আটকে বলে, সর্বহারা মেয়েটাকে আর কি সর্বহারা করবেন নিক জেভরান? আমি এমন এক সর্বহারা যাকে কষ্ট দিলে কষ্ট নিজেও আর্তনাদ করে ওঠে। ইনি কথা বলতে বলতে প্রায় কান্নাই করে দেয়। চোখ দিয়ে পড়তে থাকে নোনা জল। নিক এনির কান্নারত মুখটার দিকে তাকায়, তবে বলেও চোখে চোখ রাখে না। নিক গম্ভীর নিঃশ্বাস টেনে বলে ওঠে, Fuck off, baby girl. Stop crying. Crying is forbidden in my mansion. If one more tear falls from your eye, my body will be on top of yours. What happens next? You'll not be able to endure. Even if you scream, you won't get an embrace. ইনি থেমে যায়। নিকের অশালীন ইঙ্গিতে থামতে বাধ্য হয়, তবে কোনো কথা বলে না। নিকের দিকে একেবারে জন্য ফিরেও তাকায় না। মেঝেতে হাঁচু ভেঙে বসে পুনরায়। সবগুলো খাবার হাতে তুলে নাক পিটপিটে জ্বালায় ভালোভাবে তুলতেও পারছে না। অসহ্য হয়ে নিজের জামা দিয়েই নাক মুছে ফেলে। নিক সেই দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। এনি সবগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর ধীর পায়ে কিচেনে যায়। কিচেনে সব কয়টা রেখে নিঃশব্দে বেরিয়ে আসে। নিক তাকিয়ে দেখছে শুধু এনিকে। অজান্তেই ওদের হাসি ফুচে উঠছে, তবে সেটা আর প্রকাশিত হয়নি, কারণ নজরে পড়েনি। এনি নাক টানতে টানতে মাথা নিচু করে কিচেন থেকে বেরিয়ে আসে। নিকের দিকে না তাকে রুমের উদ্দেশ্যে সামনে এগিয়ে যেতে থাকে। নিক এনির হাতে চেপে ধরে, নিজের কাছে নিয়ে আসে। তবে এইবার চেপে ধরেছে ঠিক, তবে ব্যথাতুর ছিল না। এনি প্রথমে রেগে গেলেও নিকের নর্মাল স্পর্শে অবাক হয়ে যায়। নিক এনিকে নিজের সাথে বসে কোনো একজনকে মেসেজ পাঠায়। এনি রাগকে নিয়ন্ত্রণে রেখে বলে, আজ এত নর্মালভাবে স্পর্শ করার কারণ? নিক গম্ভীরতা টেনে বলে, কেন? আমার রক্তাক্ত স্পর্শ তোমার পছন্দ? এনি ছোটার জন্য মরিয়া হয়ে উঠে। নিক এনিকে নিজের উরুর উপর বসিয়ে শক্ত করে চেপে ধরে বলে, অস্থির হো না বেবি গার্ল। তুমি এমন এক জায়গায় বসে আছো যেখানে নড়াচড়া করলে সে কঞ্চলে হয়ে পড়বে। নিজেও নড়ো না, সে জিনিসটাকে শান্তিতে থাকতে দাও। হেমনদী বিগত 1.5 বছর ধরে সে অশান্তিতে ভুগছে। নিকের অশ্লীল ইঙ্গিতে এনির কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম। নাক মুখ খিচে ফেলে, সামান্য নড়াচড়া করে বলে, আপনার মাইন্ড জঘন্য। কি বাজে চিন্তা ভাবনা আপনার। ছেলে হয়ে একটা মেয়ের সামনে এইভাবে বলতে লজ্জা লাগে না আপনার? নিক ছুঁচ কামড়ে হেসে বলে, ট্রাস্ট মি, একটু লজ্জা লাগে না, কারণ তোমাকে নিয়ে আমি সবচেয়ে জঘন্য জিনিসগুলো চিন্তা করি। যেখানে নিজের জিনিস তোমার কাছে শেয়ার করতে লজ্জা লাগবে কেন? এনি নিকের মুখের দিকে তাকিয়ে বলে, বাজে জিনিস চিন্তা করেন? মানে কি চিন্তা করেন আমায় নিয়ে? নিক বিবাদেশ নাড়িয়ে শান্ত গলায় বলে, কোনো একদিন প্র্যাকটিক্যালভাবে দেখাবো। আমি বলার থেকে দেখাতে বেশি আগ্রহী। ইনি নিকের কথার অর্থ বুঝলো না, শুধু থম মেরে বসে আছে। নিক এনির লম্বা চুলগুলো এক আঙুলে পেঁচিয়ে নেয়। এরই মধ্যে একজন গার্ড এসে মাথা তাদের সামনে দাঁড়ায়। নিক সাথে সাথেই এনির মুখটা নিজের বকের সাথে চেপে ধরে। হুচ করেই এমন শক্তপোক্ত বককে ধাক্কা লাগায়, নাকে সামান্য ব্যথা পেয়ে যায়। এনি সরে আসার জন্য ছটফট শুরু করে। নিক আরও গভীরভাবে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। লোকটার নিকের দিকে ভুল করেও তাকিয়ে যায়। নিকের সাথে মিশে থাকা কোনো একটা মেয়েকে দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। এই মেয়েটার দিকে তাকানো মানে নিজের মরণ আলিঙ্গন করা। শুধু এই মেয়ের কারণে অনেক গার্ডকে নিজের প্রাণ দিতে হয়েছে, তাও বিকৃতভাবে। নিক গার্ডের দিকে ইশারা দিতে লোকটা নিয়ে আসা প্রতিটা খাবার টেবিলের উপর রাখে। নিক তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটা খাবারের দিকে তাকায়। গ্রিলড চিকেন, খিচুড়ি, সেমড ফিশ, দই, পমফ্রেট, গ্রিলড সালমন, লেন্টিল স্যুপ। প্রতিটি পেয়ালায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। নিক সব খাবার পরখ করে বলে, নিজে আগে টেস্ট করো, কুইক।
লোকটা কোনো রকম সন্দেহ ছাড়াই টেস্ট শুরু করে। এটা নতুন নয়, বাইরে থেকে কোনো খাবার আসলে প্রতিটা খাবার টেস্ট করতে হয়। লোকটা সবগুলো টেস্ট করে সোজা হয়ে দাঁড়ায়। নিক লোকটাকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর হয়ে বলে। ইউ ক্যান গো নাও। নিকের আদেশ পাওয়া সাথে সাথে লোকটা বেরিয়ে যায়। লোকটা চলে যেতেই নিক নিজের বাঁধন নরম করে। এরই সাথে সাথে মাথা তুলে বড় বড় নিঃশ্বাস টানে। ফর্সা নাকটা কেমন লাল হয়ে গিয়েছে, যেন রক্ত জমাট বেঁধে আছে। এনি রাগে কিরমিরিয়ে বলে। শ্বাস রোধ করে মারার ধান্দা করেছেন আপনি? এভাবে চেপে কেন ধরেছেন? আরেকটু হলেই তো দম আটকে যেত আমার। নিক এনি নাকের উপর আঙুল ছুঁয়ে বিরক্তি নিয়ে বলে। কিসব বালমার্কা শরীর তোমার, সামান্য স্পর্শ করলে লাল হয়ে যায়। যেখানে স্পর্শ করে সেখানে সিলমোহর লেগে যায়। ক্ষত এমন গভীর হয়েছে পরে পরে ক্ষত করে ছাড়িয়ে ফেলে। নিকের রাগ দেখে এনি চোয়াল ঝুলে আসে। সামান্য ঠোঁট ভিজিয়ে বলে। কখনো ঠিকভাবে স্পর্শ করেছেন? সামান্য হাত ধরলেও মনে হয় যেন হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে আমার। ঠোঁট দিয়ে স্পর্শ করতে গেলে দাঁত দিয়ে কামড়ে অর্ধেক মাংস খুলে ফেলেন শরীরের। এমনভাবে নিজের সাথে চেপে ধরেন যেন পুরো শরীর অবশ হয়ে আসে। আপনারা চিতাবাঘের মাঝে কোনো পার্থক্যই নেই। নিক ছোট কামড়ে হেসে বলে। আই লাইক ইট বেবি গার্ল। স্পর্শে যদি ক্ষতের সৃষ্টি না হয় তাহলে স্পর্শহীনই ভালো। আমাদের প্রতিটি স্পর্শ তোমার শরীরে গভীর সিলমোহর লাগিয়ে দেবে, যাতে 2 হাত দূরত্ব থাকলেও প্রতিটা ক্ষত আমার কথা মনে করিয়ে দেয়। এনির ছোটার জন্য হাত নাড়িয়ে বলে। ছাড়ুন আমায়। নিক গম্ভীরতা চেনে বলে। খাবারগুলো শেষ করো। এনি টেবিলের 2 দিকে তাকায়। চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে যেন পেটের ভেতর আরো জ্বালা করে ওঠে। কিন্তু নিকের অপমান কথায় মাথা আসতে পুনরায় নিজের দৃষ্টি সরিয়ে নেয়। নিকের বাঁধন থেকে ছোটার জন্য মরিয়া হয়ে বলে উঠছে। যাবো না আমি। নিক বিরক্তি নিঃশ্বাস ছেড়ে বলে। আমি রেখে গেলে ঘূর্ণিঝড় হয়ে যাবে বেবি গার্ল। আমার টর্চারগুলো নিশ্চয়ই ভুলে যাওনি। তবে এখন আঘাত করবো না আর, কারণ যার ভিতর মৃত্যুর ভয় থাকে না তাকে মেনে লাভ নেই। তবে ইজ্জতের ভয় ঠিকই আছে। ভিডিওটা পোস্ট করে দেবো সব জায়গায়। এনি শরীরটা কেঁপে উঠছে। সব শক্তি যেন একটা ব্ল্যাকমেলে শেষ হয়ে যায়। যদি একবার এই ভিডিওটা অনলাইনে দেওয়া হয় তাহলে সবাই তার নগ্ন শরীর দেখবে। হাজার অসুর তাকে নিয়ে হাজার বাজে স্বপ্ন বানাবে। শকুনের মতো তার শরীরটাকে দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে। সে হয়তো মরে যাবে, কিন্তু তাতে লাভ কি? ভিডিওটা সবাই দেখবে, আজীবন থাকবে মোবাইলের ভেতর। এক নরপশু তার শরীর দেখেছে, ভাবতেই বমি আসে। আর অন্যদের কথা সে কল্পনাও করতে পারে না। আজীবন তার ভিডিওটা নিয়ে সবাই লালসা করবে। এ নিয়ে আবারও কান্না করে দেয় শব্দহীনভাবে। ঠোঁট চেপে বলে। আমার জীবনের সব থেকে ঘৃণিত পুরুষটি আপনি নিক জেভরান। কখনো যদি সময় আসে আপনাকে খুন করব আমি, ঠিক ততটা ঘৃণা করি আমি আপনাকে। পৃথিবীতে প্রতিটা লোকের ঘৃণাকে একত্রিত করলে যে ঘৃণা জন্ম হয় তার থেকেও বেশি ঘৃণা করি আমি আপনাকে। আই হেট ইউ ভেরি মাচ। মে ইউ রিসিভ দ্য হার্শেস্ট পানিশমেন্ট। নিক সামান্য হাসলো, কপাল কুঁচকে বলল। তোমার ঘৃণা অথবা ভালোবাসা দিয়ে আমি কি করব? তুমি বর্তমানে আফ্রিকায় আছো, এদেশের নাগরিক নাও। তোমার থেকে তো আর ভোট চাইতে যাব না যে মঞ্চকে চলতে হবে। ফিনিশ ইয়ার ফুড কুইকলি। নিকের এমন হার্টলেস উত্তরে এনির ইচ্ছে করেছিল দেয়ালে মাথায় ঠুকতে। চোরের কাছে গিয়েছিল ধর্মের জ্ঞান শোনাতে। এনি খিচুড়ির চামচ হাতে নিয়ে বিড়বিড় করে উঠছে। কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, এর লেজও কোনোদিনও সোজা হবে না। তার আগে আমি লাপাত্তা হয়ে যাব। আর মাত্র 4 দিন। কথাটা হয়তো নিকের কানে প্রবেশ করেনি। এনি সামান্য ফু দিয়ে খিচুড়িটা মুখে দেয়। সাথে সাথে চোখ বন্ধ করে খাবার পেয়ে সব কিছু ভুলে যায়। সবগুলো খাবার একটু একটু করে খেয়ে একইভাবে রেখে দেয়। সামান্য পানি পান করে নিকের কথা মাথায় আসে, কিন্তু পর মুহূর্তে নিজের মস্তিষ্ককে ধিক্কার জানায়। মদ, সিগারেট, গাঁজাখোরদের খাবার খেতে হয় না। তাদের পেট 24 ঘন্টা এমনিতেই ফুল থাকে। এনি নিজের কাপড় দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ায়। পেট পুজো করে কারোর দিকে তাকানোর প্রয়োজন করেনি। সামনেই এগিয়ে যেতে নিকের আদেশ আসে। কিচেন থেকে আমার জন্য 1 গ্লাস করলা জুস নিয়ে আসো। ইনি ইচ্ছে না থাকা সত্ত্বেও 1 গ্লাস করলার জুস নিয়ে এসে নিকের সামনে রাখে। করলার জুসের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ফেলে। এসব অখাদ্য লোক এই লোকে খায়। নিক বাঁকা হেসে বলে। ফলো অর্ডার্স উইদাউট টুইস্টিং ইওর নেক। ট্রাস্ট মি, একটু আঘাত করবো না। আমার আদেশ পালন করো, দুনিয়ার সব সুখ এনে দেব। নিকের কথায় এনি তাচ্ছিলের
হেসে বলে, দুনিয়ার সব সুখ কাকে বলে জানেন নিক জেভরান? একটা মেয়েকে পাচার কেন্দ্রে নিয়ে এসে যৌন হয়রানি করে মানসিক নির্যাতন করা, নিলাম কেন্দ্রে তোলা, পুরো দেশের সামনে একজন তুচ্ছ রক্ষিতা হিসেবে পরিচয় করিয়ে দেয়া, মেয়েটার নগ্ন ভিডিও মেমোরি বন্দি করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করা, অনুমতি ছাড়া অশালীনভাবে স্পর্শ করা, নোংরা চিন্তা করা, জ্বলন্ত কয়লার উপর হাঁটতে বাধ্য করা, তাকে খুন করাতে বাধ্য করা, চাবুক দিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলা, এগুলোকে কি বলে গ্যাংস্টার বস? আমার শরীরে অর্ধেক জুড়ে আপনার দেয়া আঘাতের অত্যাচারের ক্ষত আছে, কালশিটে দাগ পড়ে আছে প্রতিটা অত্যাচারের। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার অভিশাপ পাবেন। আমি সত্যি করে বলছি, আপনি মরে গেলেও একটু মায়া জন্মাবে না। আমার জীবনের সব থেকে ঘৃণিত পুরুষটি আপনি। আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, পুরো বিশ্বের সামনে কলঙ্কিত করেছেন। আনাস্তেশিয়া অ্যানি নামক নামটাকে যারা ভালোবাসতো তারা আজ আমাকে দেখলে ঘৃণার চোখ ফিরিয়ে নেয়। সবাই ভাববে আমি হাজারো পুরুষের কামনা মিটিয়েছি, একজন গ্যাংস্টার বসের রক্ষিতা হয়ে থেকেছি আমি দিনের পর দিন। পুরো দেশের সামনে আজ আমি কলঙ্কিত। নিকের ধূসর মণি দুইটা রক্তিম হয়ে উঠছে। রাগে তিত্তির করে কেঁপে ওঠে শরীর। সামনে থাকা কাউচটাকে লচ্ছি দিয়ে ফেলে দেয়। এক বিকট শব্দে এনি কেঁপে উঠছে, ভয়ে দুপা পিছিয়ে যায়। এনি হিংস্র হায়নার মতন এনির গালটাকে চেপে ধরে গচে ওঠে। মিথ্যা জিনিস নিয়ে মানসিক আঘাত পেলে জান খেয়ে ফেলবো শালি মাদারফাকা। একজন পুরুষও তোর দিকে তাকায়নি। যারা তাকিয়েছিল তাদের কঠিন মৃত্যু হয়েছে। যারা রক্ষিত নিউজ ছড়িয়েছিল তাদের প্রত্যেকের কলিজা কেটে তার সামনে দিয়ে আসবো। চেষ্টার কয়েকটা দিন দে। আর যদি তুই কলঙ্কিত হয়েও থাকিস তাহলে আমার স্পর্শ হয়েছিস, তাতে এত আফসোস কিসের? এনি শ্বাস বন্ধ হয়ে আসছে অগ্নির হিংস্র থাবায়। বেপরোয়াভাবে নিকের বুকে ধাক্কা দেয়। নিক এনিকে ছেড়ে দেয়। এনি বড় বড় শ্বাস টেনে নেয়, কাশি উঠে যায়। নিক এনির মাথাটা নিজের মাথার সাথে লাগিয়ে নিঃশ্বাস টেনে বলে, আমি প্রচুর খারাপ বেবি গার্ল। এমন কোনো অশালীন কাজ নেই যে আমি করিনি। আমার হার্ট নেই, ভালোবাসা নেই। জীবনে কারোর জন্য এক ফোঁটা চোখের পানি খরচ করিনি। নিজের জন্মদাত্রীর জন্য দোয়া করোনা দেখায়নি। লোকের আর্তনাতে পৈশাচিক আনন্দ লাভ করি। সামান্য কারণে লোকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। দিনে 1000টা খুন করলে অনুশোচনা হয় না, কিন্তু তুমি ভিন্ন। তোমাকে অত্যাচার করে স্বামী পৈশাচিক আনন্দ লাভ করি। তবে দিন শেষে আমি উন্মাদ হয়ে যাই, হারিয়ে ফেরা নিজের গন্তব্য। আমার সাম্রাজ্যে তোমার বন্দিত আজীবনের জন্য। তোমার জন্য বাইরের পৃথিবী নিষিদ্ধ। তোমার শ্বাসের হিসেব রাখবো আমি। ছাড়া কারোর সাথে তুমি কথা বলতে পারবে না। আমি ব্যতীত তোমার চোখে অন্য কেউ থাকলে কঠিন নির্যাতনের শিকার হবে। রক্তাক্ত করে ফেলবো, তবু অন্যের জন্য সামান্য চিন্তা করতে দেব না। If necessary, I will bind in chains, but I will not separate you from myself. নিকের গরম নিঃশ্বাস, ফিসফিস করা কণ্ঠস্বর এনি শরীরটাকে কাঁপিয়ে তোলে। এক মুহূর্তের জন্য ভুলে যায় সবকিছু। অস্ফুট আওয়াজে বলে, টানা দিনের পর দিন বাইরের জগৎ না দেখে সারাটা দিন একটা রুমে থাকাটা মৃত্যুর চেয়েও কষ্টদায়ক। আপনার কারণে আমি সামান্য বাতাসও শরীরে লাগাতে পারিনি। আপনার মস্তিষ্ক ঠিক নেই, বিকৃত ভাবনার অধিকারী আপনি, একটা হার্টলেস সাইকোপ্যাথ আপনি। সমুদ্র তটে দাঁড়িয়ে ছিল নাবিদ। নিস্তব্ধ সমুদ্রের গর্জনে মিশেছিল এক অন্তর্গত ঝড়। দৃষ্টি তার প্রসারিত জলরাশির বুক চিরে সোজা দূর আকাশে নিবদ্ধ, যেন সেখানে লুকিয়ে রয়েছে কোনো অতীতের অনুসরণ। সোনালি বালির স্পর্শ, উষ্ণ বাতাসের পরও সবকিছু তার চারিপাশে জীবন্ত অথচ অপ্রাসঙ্গিক। হঠাৎ পেছন থেকে বেঁচে আসছে এক স্পষ্ট মেয়েলি কণ্ঠস্বর। হাই হ্যান্ডসাম। অচেনা উত্তির আকস্মিকতায় নাবিদের কপাল ভ্রুজোড়া একত্রিত হয়ে যায়। তবুও কণ্ঠস্বরের উঠছে দৃষ্টিপাতের প্রয়োজন বোধ করেনি সে। শুধু সামান্য নিঃশ্বাস বদলে দৃষ্টি স্থির রাখে সমুদ্রের দিকে। মেয়েটি এগিয়ে আসে বালুকার উপর অনায়াসে হেঁচে, ঠিক তার পাশ ঘেঁষে দাঁড়ায়। আকাশে উড়ন্ত পাখিদের মতোই ওনার শাড়ির খেলা বাতাসে, আর চুলগুলো উন্মুক্ত ঢেউয়ের মতো উড়ছে চঞ্চল হয়ে। মূর্তি অন্য পাশে কারো অস্তিত্ব টের পেয়ে নাবিদ ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। এক নজরে মুখভঙ্গি কঠোর হয়ে ওঠে, চোয়াল শক্ত করে ফেলে দৃষ্টিতে বিরক্তির ছেলেক। মেয়েটি কঞ্চে মৃদু বিদ্রুপের আভাস এনে তাচ্ছিল কিছুটা নিয়ে বলে, ভদ্রতা বোঝেন না বুঝি? যাই হোক, শরীরের এখন অবস্থা কেমন? নাবিদ নিঃশব্দে কয়েক মুহূর্ত আকাশের রেখায় কিছু খুঁজে বেড়ায়, তারপর ছাঞ্জা গলায় হুমকি সূচক কণ্ঠে উচ্চারণ করেন,
আশেপাশে অনেক সুদর্শন পুরুষ রয়েছে যাদের আপনি হয়তো মনোরম বলে বিবেচনা করতে পারেন। তাদের কারো পাশে গিয়ে দাঁড়ান। আমার ছায়া দাঁড়িয়ে থাকলে 2 মিনিটের মধ্যে প্রাণ ত্যাগ করতে হতে পারে আপনাকে। মেয়েটির চোখে মুহূর্তেই সরু হয়ে আসে, চেহারায় অসন্তোষ রেখা স্পষ্ট। সেও যেন নিজের জায়গায় থেকে এক চুলো না শরীর নাবিদের দিকে তাকিয়ে থাকে। সমুদ্রের বাতাস আরও তীক্ষ্ণ হয়ে ওঠে, আর বালুকায় পড়ে থাকা দুটি ছায়া, একটি আগুনের মতো কঠোর, অন্যটি বাতাসের মতো ছন্দময়। আসলেই আপনি একটা বখাটে। ওই দিন রাতে অ্যাক্সিডেন্ট করে যখন পড়েছিলেন তখনই বুঝেছিলাম শুধু ওপরে সুন্দর হলে হয় না, মুখোশধারী লোক সব কয়েকটা। এত যুদ্ধ করে হাতির মতো শরীরটাকে টেনে ঠিকানায় পৌঁছে দিলাম, আর সেই লোক আমাকে খুন করার হুমকি দিচ্ছে। লোকে এই জন্যই বলে, আর যাই করো গুন্ডাদের কখনো সাহায্য করো না, এরা এক একটা কালসাপ। রীতিমা অনেকগুলো কথা একসঙ্গে বলে নিঃশ্বাস টানে। রেগে গেলে সে নিজের মধ্যে থাকে না। ছোট থেকে মুহূর্তের মধ্যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কথা ভেবে ভয়ও পেয়ে যায়। শুকনো ঢোক গেলে পিটপিট করে তাকায়। নাবিদ এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল, এরপর নিজের দৃষ্টি ঘুরিয়ে সামনে নিক্ষেপ করে। ছোট্ট করে গভীরতা চিনি বলে, থ্যাঙ্কস। ঋদ্ধিমা নাক ছিটকায়। এমন ধন্যবাদ শোনে, লোকে এমন করলার মতো ধন্যবাদ জানায় নাকি? প্রয়োজন নেই আপনার থ্যাঙ্কসের। নাবিদ কিছুক্ষণ চুপ থেকে এক পলক ঋদ্ধিমার দিকে তাকায়, এরপর ঋদ্ধি বিরক্তির শ্বাস ফেলে পকেট থেকে একটা কার্ড বের করে। কার্ডটার দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল হাসে, এরপর ঋদ্ধিমার হাতে দিয়ে বলে, এইটার জন্যই অপেক্ষা করছিলে? 5 লক্ষ টাকা আছে এতে। আশা করবো তোমার আশাস্বরূপ পাওনা হয়েছে। ঋদ্ধিমার কার্ডটার দিকে থাকে, কিছুক্ষণ নীরবতা পালন করে, এরপর এপিচ ওপিচ উল্টে ছোঁচ কামড়ে হাসে, শোনাচ্ছিয়ে বলে, কত লক্ষ? নাবিদ সামনে তাকিয়ে থেকে উত্তর দেয়, 5 লক্ষ। আমি আপনাকে 10 লক্ষ দান করছি। নাবিদ কপাল কুঁচকে বলে, মানে? আমি আপনাকে 10 লক্ষ টাকা দান করব। আপনি পুনরায় সেই একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবেন, আর আমিও দেখব ঠিক কতজন আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। অজ্ঞান অবস্থায় ঠিক কতজনকে টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। নাবিদ পক্ষ চান চান করে দাঁড়ায়। গ্রীবাদেশ নাড়িয়ে কিছু বলতে গেল ঋদ্ধিমা হাত দিয়ে থামিয়ে দেয়। মেয়েটা রাগে চোট কামড়ে ধরে রেখেছে। হাতে থাকা কার্ডটা নাবিদের চোখের সামনে তুলে 2 টুকরো করে ফেলল, এরপর সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। নাবিদ তাকায় সেই দিকে, ঋদ্ধিমাও সেই দিকে তাকিয়ে তাচ্ছিলেন হেসে বলে, টাকা একটা কাগজ মাত্র, আর মানবতা মায়া শারীরিক অংশ। দুনিয়ার সব জিনিস টাকা দিয়ে কিনতে গেলেও কখনো মায়া জিনিসটা কেনার ভুল করবেন না মিস্টার নাবিদ। মনুষ্যত্ব থেকে সেদিন সাহায্য করেছিলাম, আজ দেখে ভাবলাম শারীরিক কন্ডিশন জিজ্ঞাসা করে ফেলি। মানুষ হিসেবে মনুষ্যত্ব দেখাতে এসেছে, নিজেকে বিক্রি করতে নয়। তাই আর যাই হোক, সব জায়গায় টাকার গরম দেখাতে যাবেন না। আসছি আমি, এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন। খোদা হাফেজ। ঋদ্ধিমা দাঁড়ায় না, উল্টো ঘুরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। চুলগুলো এখনো উঠছে বাতাসের সাথে। নাবিদ সরু চোখে ঢেউগুলোর দিকে তাকায়, চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলে পিড়পিড়ায়। যার জন্য পুরো আমিটাই বদলে গেলাম, সে আজ অন্যের দখলে। এত মানবতা দিয়ে কি হয়? শেষে তো ধীরে ধীরে অশান্তির জয় হচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে, আলো ধীরে ধীরে অন্ধকারে রূপ নিচ্ছে। এনি মাথা ব্যথার কারণে ছটফট করছে, ইচ্ছে করছে চুলগুলো ছিঁড়ে ফেলতে। বড় বড় নিঃশ্বাস টেনে এইদিক সেদিক হাঁটছে, মাথা চেপে ধরে বারান্দার দিকে এগিয়ে যায়। পুরো বারান্দা ব্ল্যাক গ্লাস দিয়ে ঘিরে রাখা, গ্লাসে তালাবদ্ধ করে রেখেছে। সামান্য আলো বাতাস ঢোকারও কোনো সুযোগ নেই। এনি বিরক্ত নিঃশ্বাস ছাড়ে যখন এনি মার্বেলের পাথরের সেই সুবিশাল বারান্দায় পা রাখে। তখন এক বিষণ্ণ নৈশব্দ তার চারিপাশে ঘিরে ধরে। বারান্দাটি যেন প্রাসাদের একটি নিষিদ্ধ অধ্যায়, যেখানে আলো আসে কেবল চাঁদের ভাঙা প্রতিফলন হয়ে, আর বাতাসে মিশে থাকে বহু জাগতিক অপপাথর শান। এখানে পৃথিবীর নিকৃষ্টতম স্বপ্নগুলো একত্রিত হয়ে, কিছু বোতলে, কিছু ধোঁয়ায়, কিছু দাগ পড়া ট্রেতে রাখা রৌপ্য চামচে। প্রথমেই তার চোখে পড়ে ক্রিস্টাল মেথ কাচের ছোট্ট কন্টেনিয়ারে রাখা স্বচ্ছ হীরের মতো দেখতে স্ফটিক, যা একবার গ্রহণ করলে হৃৎপিণ্ড যেন কাঁপতে কাঁপতে জ্বলতে থাকে। এই বিশুদ্ধ মেথ অ্যামফেটামিন আমদানি করা হয়েছে সরাসরি ইউক্রেন সীমান্ত দিয়ে। পাশেই আছে একটি সোনালী ধাতুর বাক্স, যার ভেতরে রাখা
ক্লোভান কোকেন সূক্ষ্মভাবে গুঁড়ো করা, একেবারে তুষারের মতো সাদা, প্রতিটি দানার নিচে যেন কোনো অদৃশ্য শয়তানের মুখ। বারবার পরিশোধিত এই কোকেন নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের মাধ্যমে পৌঁছেছে ক্যাপিসিওর আহ্রায়। এক কোণে পড়ে আছে চামড়া বাঁধানো একটি বাক্স, তার ঢাকনা খুলতেই দেখা যায় আফগান ব্ল্যাকটার হেরোইন, কালচে আঠালো এক তরল গত, যা শরীরের ঝুঁকলে কেবলই ঘুম আর মৃত্যুর মাঝখানে এক লুকোনো করিডোর খুলে যায়। তাকে ঘিরে রাখা হয়েছে সিরিঞ্জ, ছোট কাচের টিউব আর সিগারেটের ছাই। সামনে কাচের টেবিলে অভিজাত রুচির পরিচয় দিতে রাখা আছে কিছু ইউরোপীয় নেশাদ্রব্য, LSD, ব্লটার্স, যেগুলো ছোট ছোট রঙিন কাগজে ছাপা হয়েছে সাইকোলজিক প্যাটার্নে। এমনকি কিছুতে আঁকা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের চেহারা পাশেই দেখা যায়। সালা সাহেবিন মাশরুম, শুকনো কুচকে যাওয়া ছত্রাক, যেগুলো চিবলে সময় বাস্তবতার সীমানা হারিয়ে যায়। একদিনের কাঠের তাকজোড়া আলমারিতে রাখা মাজামা ট্যাবলেট, রঙিন ছকছকে, কোনটির ওপর খোদাই করা আছে একটি স্মাইলি ফেস, আবার কোনোটিতে প্রজাপতি। এগুলোর আসল নাম এক্সোটাসিয়ে, কিন্তু এই মহলে এগুলোকে ঢাকা হয় ডেভিলস ক্যান্টি নামে। এনি এগুলো সব ঘুরে ঘুরে দেখে, তার চোখে একটু বিস্ময় রেখা নেই। এনি চোখে ছিল বিরক্তি, এমন এক উপচে পড়া কৃত্রিম বিলাসিতার প্রতি যা মানুষকে ধ্বংসের চরম আনন্দে নিমজ্জিত করে। সে একবার নাকে নিয়ে আসে বাতাস, আর পরক্ষণে তীব্র বিতৃষ্ণায় নাক ছিটকায়। গন্ধটা যেন পচা কোনো জিনিসের। তার দৃষ্টিতে পড়ে বিলাসবহুল সোনালি হুক্কা সেটের দিকে, যার ভিতরে ভর্তি হ্যাশ অয়েল। মরক্কো থেকে আনা ধোঁয়া এখনো চলছে, কেউ সদ্য ছেড়ে গেছে, হয়তো মাফিয়া বস নিজেই। পাশে পড়ে থাকা সিগারেটের ব্র্যান্ড দাচরাউম ব্ল্যাক, ইন্দোনেশিয়ান ক্লোভ সিগারেট, যার সুবাস মিশে আছে গোপন চুক্তির ঘাম ও রক্তের গন্ধে। বারান্দার এক পাশে একটি রুপোলি ট্রেতে রাখা ফ্যান্টানাল প্যাচেস, বহিঃ প্রয়োগযোগ্য পেশ, যা মাত্র কয়েক মিলিগ্রামে চেতনাহীনতা ও মৃত্যু ডেকে আনতে সক্ষম। এইসব নেশার রাজ্য এনি যেন এক অজানা অথচ অভ্যস্ত যাত্রী। এনির চোখে উপহাস ছোটে বিদ্রুপের রেখা খেলে যায়, মন জুড়ে এক গভীর ক্ষোভ। এই বারান্দাটি যেন সমাজের সেই স্তর যাকে সুন্দর সাজে লুকানো হয়, অথচ তার ভেতরে কেবলই পচন, অবক্ষয় আর নিঃশব্দ হাহাকার। এনি ডিভানে গিয়ে বসে পড়ে, ধীর চোখে চোখ বোলায় চারিদিকে। প্রতিটি বস্তু যেন একটি করে অপরাধমূলক কবিতা। ইনি জানে এগুলোর পেছনে রয়েছে মানব পাচার, শোষণ, অবৈধ লেনদেন আর ক্ষমতার নিষ্ঠুর খেলা। এক মুহূর্তেই তার মুখে হাসি ফুটে উঠে, এক নিরুত্তাপ হাসি, অন্ধকারে ডুবে থাকা সেই হাসি যেন অদূর ভবিষ্যতের অশনি সংকেত। এনি মাথা ব্যথার যন্ত্রণায় ভালোভাবে তাকাতে পারছে না। এতদিন নির্ঘুম রাত কাটিয়ে দিন রাত কান্নাকাটি করার কারণ, আজ মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যথার কারণে ইচ্ছে করছিল মাথাটা ফাটিয়ে দিতে। এনি কপালে শক্ত করে চেপে ধরে কান্না করে উঠছে। সামনে রাখা বিদেশি নেশাদ্রব্যগুলোর দিকে এক পলক তাকায়। মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ওয়াইনের বোতল হাতে তুলে নেয়। সে জানে সামান্য নেশা করলে জ্ঞান হারিয়ে পড়ে থাকবে, ফলে এই যন্ত্রণা ভোগ করতে হবে না। এনি আর কিছু ভাবে না, বাম হাত দিয়ে শক্ত করে নাক চেপে ধরে। এরপর বোতলটা মুখের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঠক ঠক করে গিলেই নিতে থাকে। 2 নিঃশ্বাসে পুরো ওয়াইনই খেয়ে ফেলে। বিরক্তিতে বোতলটা ছুঁড়ে ফেলে দেয় দূরে। মুহূর্তেই কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এনির পেট গুলি আসে বমি করার জন্য। সামনে এগিয়ে যেতে পুনরায় আবারও ধাপ্পাস করে ডিবানে বসে পড়ে। পুরো মাথা ঘুরছে, চোখ খুলে রাখাটাও কঠিন হয়ে পড়েছে। তার ছোটে সামান্য হাসি ফুটে ওঠে। নিশ্চিত নিস্তব্ধতা ভেদ করে এক বুক আর্তনাদ নিয়ে ছুটে চলছে এক মেয়ে। তার চোখে মৃত্যুর প্রতিছবি ভাসছে, কণ্ঠে নিঃশব্দ চিৎকার। বাতাসে কাঁপন ধরানোর ঠান্ডা শরীর জড়সড় হয়ে আছে, তবুও প্রাণপণে ছুটছে অরণ্যের ভেতর দিয়ে, যেন মৃত্যুর গড়াল ছায়া তাকে ঘিরে ধরেছে। ধরার আগেই কোনো এক অলৌকিক আশ্রয়ে পৌঁছতেই চায়। চারপাশটা এমন নিকষ কালো যেন অন্ধকার নিজে জীবন্ত হয়ে গিলে ফেলতে উদ্যত।
হঠাৎই পেছন থেকে ভেসে আসে মিহি, অথচ কণ্ঠ ছেদ করা পায়ের শব্দ অশরীরী ছায়ার মতো অনুসরণ করে যাচ্ছে। সেই শব্দের মালিক এক রহস্যময় হুডি পরিহিত অবয়ব, যেন মানব রূপে আবির্ভূত কোনো নরপিশাচ। মুখে একটা বিকৃত হাসি, তবে এইটা কোনো হাসি না, যেন শতবর্ষ ধরে জমে থাকা বিকারগ্রস্ত এক পিশাচি আনন্দ। দুই চোখ ধূসর, এখানে আছে মেয়েটাকে ভোগ করা লালসা, চোখে লালসার হিংস্র দৃপ্তি, শিকারী জানোয়ারের মতো ক্ষুধার্ত, ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলার প্রতীক্ষায়। লোকটির চলাফেরা স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে মসৃণ, এমনভাবে হেঁটে যাচ্ছে যেন মাটি তাকে স্পর্শ করে না। নিঃশ্বাস নেই মনে হচ্ছে, কিন্তু একটা শীতল কুয়াশা তার চারিপাশে জড়িয়ে রেখেছে। সে এখন মাংসের গন্ধে মাতাল হয়ে আছে, জীবন্ত মানুষের হাড় চিবিয়ে খাওয়ার উন্মাদনায় বিভোর এক ছায়া অস্তিত্ব। মেয়েটা হাঁপিয়ে উঠেছে। মেয়েটার পায়ের তলায় জমে ওঠার সাথে সাথে পাতাগুলোর কর্কশ আওয়াজ তুলেছে, হৃদস্পন্দনের মতন প্রতিধ্বনি হচ্ছে। সে ভালো করেই জানে থেমে গেলে শেষ, কিন্তু দেহ আর মানতে চায় না। হাঁপিয়ে উঠেছে অনেক আগে, বুক ভেঙে পড়েছে। পেছনে সেই ধীর নির্লিপ্ত পদক্ষেপে ব্যক্তিটা এগিয়ে আসছে। মেয়েটা হুট করে একটা গাছের সাথে ধাক্কাকে ছিটকে পড়ে, মাথা ফেটে তরল রক্ত বের হতে থাকে। সামান্য চিৎকার দিয়ে উঠে ব্যথায় নিজের অবস্থান মনে করতে আতঙ্কে জমে যায়। পালানোর জন্য পুনরায় উঠতে যাবে, এমন সময় কেউ পায়ে ধরে টেনে ধরে। একটা ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায়, সাথে সাথে ফিসফিসে আওয়াজ কানে আসে, থেমে যা পাখি, আমার খেলা শেষ। সেই কণ্ঠস্বর যেন বহু বছর মৃত কোনো কবর থেকে উঠে আসা প্রেতাত্মার ফিসফাস, যেটা রক্ত হিম করে দেয়। মেয়েটার চোখে তখন নিঃশেষ আতঙ্ক জমে উঠেছে, চোখ নীল হয়ে গিয়েছে ভয়, হৃদয় ছিঁড়ে যাবার উপক্রম। কান্না করতে গিয়েও আটকে যাচ্ছে, নিজেকে বাঁচানোর তাগিদে আবারও উঠে দাঁড়াতে চায়। মেয়েটি আতঙ্কে উন্মুক্ত হরিণীর মতন জীবন রক্ষার তাগিদে আধারের বুক চিরে ছুটতে চাইছিল। শ্বাস তার দমকা ঝড়ে ভাঙা বাঁশের মতো কেঁপে কেঁপে উঠছিল, চোখে ছিল মৃত্যু ভীতির ছায়া। হঠাৎই শিকারী নেকড়ের মতন লোকটা তার পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে, ক্রোধে জীর্ণ থাবার মতন হাত বাড়িয়ে মেয়েটাকে বিদ্যুতিক গতিতে চেপে ধরে। লোকটার মুখে তখন এক বিকৃত ও পৈশাচিক উল্লাসের আভা, রক্তের গন্ধে উন্মুক্ত হিংস্র পশুর মতন তার দৃষ্টি ঝলমল করছে। কপালের শিরাগুলো ফুলে উঠেছে, তাতে দাঁত খসে, যেন দানবীয় ক্ষুধায় সে কাঁপছে। মেয়েটির শরীর তখন ভয় আর বেদনায় কাঁপতে কাঁপতে প্রায় স্তব্ধ। বুকের ভেতর হৃদয় যেন ঝড়ের নৌকোর মতো দুলছে, চারপাশে বাতাসও যেন থমকে গেছে। নিঃশব্দ ও রক্তাক্ত দৃশ্য ভেসে উঠে পৃথিবীর বুকে। মেয়েটা আচমকা চিৎকার দিয়ে উঠছে। মেয়েটির কণ্ঠে করুণ এক মিনতি, যেন ছিন্ন জীবন আশ্রয়ের সন্ধান করে। চোখ দুটো জলজল করা আকাশের মতন, স্বপ্ন আর সংহার একসাথে মিশে গেছে সেখানে। মেয়েটি আচমকা মাটিতে লুটিয়ে পড়ে, হাত জোর করে আকুতি জানায় একটি ক্ষীণ আশা, হয়তো মনুষ্যত্বের নিঃশেষ ধ্বংসাবশেষ, কোথাও করুণার চিহ্ন বেঁচে আছে। কিন্তু সেই মুহূর্তে লোকটির চোখ দুটোতে জ্বলে ওঠে এক অস্বাভাবিক বিকারগ্রস্ত তৃপ্তির আগুন। তার ঠোঁট বেঁকে যায় নৃশংস এক অর্ধ হাসিতে, যেটা হাসি নয়, যেন নরকের বাতাসে লকলকে কোনো অভিশাপ। লোকটার হৃদয়ে তখন সংবেদন বলে কিছু নেই, কেবল আছে অধপতনের এক কুৎসিত তৃপ্তি, যাকে বলা চলে নিকৃষ্টতম লালসার উৎসার। দয়া, অনুকম্পতা, সহানুভূতি, এসব তার চেতনা জগৎ থেকে বিলুপ্ত। লোকটা এখন এক দানব, যার রক্তনালীতে বইছে পাপের ঘন তরল। লোকটি হঠাৎ এক লৌহদৃঢ় নিষ্ঠুরতায় মেয়েটার দুই হাত দুই পাশে চেপে ধরে, যেন কোনো শিকারীকে গুড়িয়ে দেওয়ার আগে শিকারীর সেই আদিম পশুসুলভ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। মেয়েটার কষ্টে আত্মচিৎকার দিয়ে ওঠে, যেটি বেরোনোর আগে চুলের মুঠি শক্ত করেই ধরে মুখটা পেছনেই টেনে নেয় লোকটা, যেন এক বালিকা নয়, বরং কোনো নিষ্পাপ ক্রীড়া নক, যেটা এখন তার বিকৃত লালসার খেলনা মাত্র। পরমুহূর্তেই মুখে ঠেসে ধরে নির্মম এক চেপ, মেয়েটার মুখ বন্ধ করে দেয়, শব্দ রহিত করে দেয় তার প্রতিরোধের শেষ সম্ভাবনাটুকু। মেয়েটা তখনও ব্যাকুল এক পাখির মতো ছটফট করছে, জীবন তার করুণ আকুতিতে জ্বলে উঠেছে। চোখে জল নয়, ভেসে উঠেছে
আর্তনাদ, রক্তের। মেয়েটার দেহ কাঁপছে অসম্ভবভাবে, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে। শেষ চেষ্টায় ছায়া মাত্র বাকি, আর সেই মুহূর্তেই লোকটির শরীর শয়তানের স্ফুলিঙ্গেও জ্বলে উঠছে এক বিকৃত উত্তেজনায়। দগ্ধ হয় তার চেতনা, যেখানে আর মনুষ্যত্ব নেই, নেই কোনো নৈতিকতা, আছে কেবল এক উন্মত্ত শারীরিক বিকার। ছোটে তার জমে উঠছে এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি, যা হাসি নয় বরং ধ্বংসের ঘৃণ্য উৎসব। লোকটার চোখে তখন আছে শিকারীর শীতল নিষ্ঠুরতা, আর শরীর জুড়ে নরকের আগুন। এক লাফে সে ঝাঁপিয়ে পড়ে মেয়েটার উপর। মেয়েটার জামা এক টানে ছিঁড়ে ফেলে। মেয়েটা বাঁচার জন্য ছটফট করছে। লোকটার চোখে নেশা আর ক্ষুধা। মেয়েটি জীবনের সর্বশেষ চিহ্ন, নীরব সাক্ষ্য। তার জীবনের শেষ মুহূর্তে মেয়েটির আর্তনাদ করছিল। সেই কণ্ঠস্বরে ছিল প্রাণের আকুতি, নিষ্পাপতার হাহাকার, কিন্তু হিংস্র নরখাদক অবিচলিত ছিল তার হৃৎপিণ্ডে। করুণা নামক কোনো অনুভবের অস্তিত্ব ছিল না। নির্বিকার নিষ্ঠুরতায় মেয়েটির আত্মজীবন নিভিয়ে দিয়েছিল। রাত গভীর, চারপাশে এমন নিস্তব্ধতা যেন শব্দেরা আত্মহত্যা করেছে। নিশাচর পাখিরা মৌন হয়ে আছে, বাতাস থমকে আছে। নগরের বুক চিরে রাস্তাগুলো যেন মৃত কবরে পরিণত হয়েছে। এক ধরনের সুশৃঙ্খল শূন্যতা চারিদিকে বিস্তার লাভ করেছে, যেটি শুধু অনুভব করা যায় কিন্তু উচ্চারণ করা যায় না। এই ঘন নৈশব্দ বুক চিরে গ্যাংস্টার বসের বিলাসবহুল কালো রঙের গাড়িটি এসে থামে। এটি একটি নিঃশব্দে বিচারকের আসনে বসার উদ্দেশ্যে স্থাপন করা হয়। গাড়ির দরজা খুলতে ভারী বুট জুতা থেকে উঠে আসে এক প্রকার নিঃশব্দ ধ্বনি। নিক দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকে নিজ গন্তব্যে। বড় বড় পা ফেলে রুমের দিকে অগ্রসর হয়। চলনে আছে এক প্রকার নির্দয় শাসনের প্রতিফলন। দরজা ঠেলে সে প্রবেশ করে নিজের রুমে। পুরো রুমে অন্ধকার দেখে কপাল কুঁচকে ফেলে। নিক হাত বাড়িয়ে সুইচ চাপ দেয়। কৃত্রিম আলো ঝলকে অন্ধকার মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আলো জ্বলে উঠল কক্ষটি জনমানবহীন। রুমে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি নেই। নিঃসঙ্গতা যেন হঠাৎ করে প্রবল হয়ে উঠে। নিকের ভ্রু কুঁচকে আসে, আরও মুখের পেশিতে দেখা যায় এক প্রকার সুকঞ্চিত বিকার। এই মুহূর্তে তার দেহতত্ত্ব ও মনস্তত্ত্ব উভয়ে একযোগে প্রতিক্রিয়া জানায়। চারপাশে ছন্ন ছাড়ার মতো থাকায় পাগলের মতো এদিক সেদিক তাকায় যায়, কিন্তু কোথাও নেই রাগ। ক্রমশ জমে উঠে প্রথমে নিস্তব্ধ লিলিহান এর মতন সামান্য গর্জন দিয়ে উঠে পড়ে জ্বলন্ত আগ্নেয়গিরির মতন বিস্ফোরণের প্রবণের মতো ভিড়ায়। একবার হাতের নাগালে পাই তোমাকে বেবি গার্ল। সে ঘন ঘন শ্বাস টানে, নিঃশ্বাস টানে। হুট করে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আছে। টিপ টিপ শব্দে জানান দিচ্ছে ভেতরে কেউ আছে। নিক রহস্যময় হাসি দিয়ে গ্রীবাদেশ বাড়িয়ে ভারী পা ফেলে কাবার্ডের কাছে যায়, কিছু একটা বের করে বাঁকা হাসে। এরপর গভীরতা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওয়াশরুমের দরজা হালকা খুলে রাখা, ভিতর থেকে লাগানো নেই। নিক বাম হাতের সাহায্যে দরজা ধাক্কা দিয়ে খুলে সামনে তাকাতে স্তব্ধ হয়েছে। গ্যাংস্টার বসের বুকের ভেতর তাণ্ডব লীলাই চলতে থাকে। এরই বিবস্ত্র হয়ে বসে আছে, শরীরের সামান্য সুতাও নেই। নিক ভেতরে প্রবেশ করতেই তার দিকে চোখ উল্টে তাকায়। কি সেই মায়াবী চেহারা, নীল চোখের গভীরতা, লম্বা সোনালি চুলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে আছে এলোমেলো ভাবে। গোলাপি চোখ দুইটা কাঁপছে ঠান্ডায়। ফর্সা শরীরে পানির কণাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। নিক পাগলের মতো নিঃশ্বাস নিতে থাকে, ঠোঁট ভিজি অন্যত্র তাকিয়ে যায়। এনি চোখের পাতা ঝাপটে বাথটবের কাছে থেকে উঠে আসে। এরপর সামান্য কান্নার ফেস করে নিকের দিকে তাকায়। এনি নিকের বক্ষের দিকে তাকিয়ে সামান্য হাসে। ছোট্ট হাতটা নিকের চড়া পিটানো বক্ষের উপর রাখে। মুহূর্তে নিক দুপা পিছিয়ে যায়, পেছনে শক্ত করে বেসিন চেপে ধরে। নিঃশ্বাসের বেগ নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে যাওয়ার কথাটাও সে ভুলে গিয়েছে। নিককে এইভাবে দূরে সরে যেতে দেখে এনি ঠোঁট উল্টে কেঁদে দেয়। এনির কান্না নিকের কানে প্রবেশ করতে আরও অস্থির হয়ে পড়ে। এনি আচমকা নিকের শার্টের প্রথম বোতাম খুলে ফেলে। এনির এমন ব্যবহারে নিকের কপাল কুঁচকে আসে। ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, কি করছো বেবি গার্ল? তোমার থেকে ওয়াইনের গন্ধ কেন আসছে? মাতাল কেন হয়েছো? এনি নিকের কথায় কোনো উত্তর দেয় না, নিজের কাজে ব্যস্ত সে। শার্টের বোতামটা প্রতিটা বোতাম খুলে খিলখিল করে হেসে উঠছে। নিক ছোটে ঠোঁট চেপে শক্তভাবে বেসিন চেপে ধরে। এনি নিকের উন্মুক্ত বুকে শক্তভাবে চুমু খায়। নিক আচমকা এনির কোমর প্রগাঢ় ক্ষুদ্রতার সাথে শক্ত করে ধরে। এনি সামান্য ব্যথা শব্দ করে বলে,
ব্যথা পাচ্ছি তো। নিক নিঃশ্বাসের ঘনত্বের জন্য কথা বলতে পারছে না, কোনো রকম রাগ দেখিয়ে বলে, পাগলামো কেন শুরু করে দিয়েছ? আমাকে জ্বালাচ্ছ কেন? আমার তাপ সহ্য করার ক্ষমতা আছে তোমার? এনি মিষ্টি হেসে নিকের বুকে হাত বুলিয়ে বলে, জ্বালাবো না একটু। আপনার এই বক্ষটা আমার অনেক ভালো লাগে, কিছুটা ভয়ানক টাইপ, তবুও আমার পছন্দের। নিক ধৈর্য হারিয়ে ফেলেছে। গ্যাংস্টার বসকে নাস্তানাবুদ করেছে একজন অষ্টাদশী কন্যা। এনির মুখে নিজের প্রশংসা সহ্য হলো না। রাগে এনির উন্মুক্ত নরম কোমরখানা আরো শক্ত করে খামচে চেপে ধরে। রাগে চিবিয়ে চিবিয়ে বলে, জ্বালাচ্ছিস কেন এভাবে বান্তির বাচ্চা? নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি, বুঝতে পারছিস না? মাতলামো করার জন্য কি আমাকে পেয়েছিলি? আমার উত্তম সহ্য করতে পারবি?